ওকে। গুড মর্নিং এভরিওয়ান। আপনাদের গ্রুপে হচ্ছে একটা শিট দেওয়া আছে, অবশ্যই কাইন্ডলি আপনারা দেখেছেন। তো আজকে শিটটা নিয়ে আমরা আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কারণ এটা আপনাদের জানার বিষয় আছে। এই আর কি। আপনারা জানেন যে আপনাদের দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট হচ্ছে পার্ট 2, এটা আপনাদের আছে। এখানে কি কি বিষয়বস্তু আছে সকলে একটু খেয়াল করেন। দেখেন, প্রথমে আছে হচ্ছে অধ্যায়, তারপর বিষয়বস্তু। প্রথম অধ্যায়তে আছে নন্দন তত্ত্ব, সংজ্ঞা, শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা। তারপরে বাস্তবধর্মী শিল্প ও বিমূর্ত শিল্প, বাস্তবধর্মী শিল্প এবং বিমূর্ত শিল্প, শিল্পকলার বৈশিষ্ট্য এবং নান্দনিক ব্যাখ্যা। তারপরে আছে শিল্প বিচার, শিল্প আলোচনা, জ্ঞান। এরপরে আছে হচ্ছে পাশ্চাত্য শিল্পকলা, পাশ্চাত্য শিল্প ও শিল্পীর কর্ম। তারপরে গথিক শিল্পকলা, তারপরে আছে রেনেসাঁ শিল্প এবং শিল্পী, আধুনিক শিল্পকলা এবং বাইজেন্টাইন শিল্পকলা। এই 4টা অধ্যায় আর এতগুলো বিষয়বস্তু, আপনাদের এখান থেকেই হচ্ছে প্রশ্ন হবে। তারই আদলে দেখেন কিছু প্রশ্ন আমি তৈরি করে মানে কি আমি শীট কমপ্লিট করেছি, সেটা আপনি ভালো করে দেখবেন। যে প্রথমে আসে নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব কাকে বলে? নন্দন তত্ত্ব দর্শনের একটি শাখা, যেখানে সৌন্দর্য, শিল্প, স্বাদ ও সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয়। আর বৈজ্ঞানিকভাবে বললে হয়, নন্দন তত্ত্ব মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল্য ও অনুভূতি ও স্বাদের বিচার নিয়ে আলোচনা করে। আর একটু স্থূল বা বৃহৎ অর্থে বিশেষজ্ঞরা বলেন নন্দন তত্ত্ব শিল্প, সংস্কৃতি ও প্রকৃতি নিয়ে সূক্ষ্ম ও সমালোচনামূলক ভাবে আলোচনা করে। তা নন্দন তত্ত্ব কাকে বলে? এক কথায় বলা যায়, নন্দন তত্ত্ব হচ্ছে দর্শনের একটি শাখা, যেখানে সৌন্দর্য মানে শিল্প, স্বাদ, স্বাদ মানে এটা কিন্তু খাওয়ার স্বাদ সেটা না, দেখে যে তৃপ্তি পাওয়া যায়, যে স্বাদ, যে ভালো স্বাদ বা 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 হচ্ছে এই জিনিসটা ভালো বা এই জিনিসটা মন্দ, এই যে বিচার বিবেচনা, এটা কিন্তু একটা নন্দন তত্ত্বের মধ্যেই পড়ে। এরপরে আসে কি সৌন্দর্য সৃষ্টি। আপনি মনে করেন যে একটা সাদা টি শার্ট পরেছেন, এখন আপনি কি প্যান্ট পরবেন, এখন সেটাও কিন্তু আপনার দেখার বিষয়। তারপর দেখা গেল আপনি একটা লাল সালোয়ার কামিজ পরেছেন, এর উপরে কি ধরনের ওড়না পরলে আপনার জন্য দেখতে সৌন্দর্যবন্ধ হবে, লোকে বলবে যে না জিনিসটা ভালো লাগছে দেখে। এইগুলো হচ্ছে নন্দন তত্ত্বের উৎস বলে, নন্দন তত্ত্ব এইগুলোই হচ্ছে নন্দন তত্ত্বের ভিতরে পড়ে। আর ছবি আঁকার ভিতরে নন্দন তত্ত্ব হচ্ছে এটাই, যে আপনি যে শিল্পকর্ম আঁকতেছেন তার ভিতরে শৈল্পিক দিক বা সৌন্দর্য বর্ধন আছে কিনা। তারপরে দেখলে মনে হবে যে না এটা খুব ভালো মানের হয়েছে। আবার অনেকে দেখা গেল যে অনেকে দেখা গেল যে অ্যাবস্ট্রাক্ট আঁকে, কিন্তু কেউ বুঝতে পারে না। এই ক্ষেত্রে কিন্তু অন্যরকম দেখা যায়। আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, সেটা হচ্ছে মানে প্রশ্ন বলতে গেলে কি, এই প্রশ্নগুলো হচ্ছে আপনার এক একটা অধ্যায়তে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আপনাদের সবগুলোই পড়তে হবে, না পড়লে আপনারা বুঝতে পারবেন না। কারণ এর ভিতর থেকেই হচ্ছে অনেক প্রশ্ন আপনাদেরকে ভেঙে 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 আসবে। যেমন নন্দন তত্ত্ব, তো এটা তো বাংলায় বলা হয়। এবার যদি বলা হয় অ্যাস্থেটিক শব্দের অর্থ কি, অ্যাস্থেটিক শব্দের অর্থ কি যখন বলা হবে তখন আপনি কি বলবেন? সাবিয়া ইসলাম, অ্যাস্থেটিক শব্দের অর্থ কি? সমাপ্তি বিশ্বাস, একটু কথা বলেন। অনেকদিন তো আপনার সাথে সরাসরি কথাবার্তা হয় না। স্যার নন্দন তত্ত্ব অ্যাস্থেটিক শব্দের অর্থ। হ্যাঁ, অ্যাস্থেটিক শব্দের অর্থ নন্দন তত্ত্ব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখেন আছে, শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা। সমাপ্তি বিষয় আপনি কি এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে আপনি 2 নম্বর প্রশ্নটা পড়েন। শিল্পের নন্দনতাত্ত্বিক ধারণা নিয়ে জটিলতার শেষ নেই। এর শুরু সেই প্রাচীনকাল থেকে। আহ, প্রাচ্যে,
প্রাচ্যের সংস্কৃত সাহিত্যে রসতত্ত্বের ব্যাখ্যায় যেমন নন্দন তত্ত্বের উচ্ছ্বাস, তেমনি উচ্ছ্বাস না, পাশ্চাত্যে উদ্ভাস। গ্রিক দার্শনিক। স্যার? এটা উচ্ছ্বাস না, এটা হচ্ছে উদ্ভাস। ও আচ্ছা। হ্যাঁ বলেন, সমস্যা নাই, আপনি ফোনে দেখতেছেন, একটু সমস্যা হইতেই পারে, সমস্যা নেই, আপনি বলেন। উদ্ভাস, তেমনি পাশ্চাত্যে গ্রিক দার্শনিকদের কাব্যতত্ত্ব বিচারে অপরিহার্যভাবে জীবনের প্রতিরূপ ধারণ করেও সৃষ্টিকর্মের ক্ষেত্রে যে বিশেষ রূপের অভিব্যক্তি ঘটায়, আহ, প্রাচ্যের রসতত্ত্বের অনুরূপ, সেখানেই নান্দনিকতার প্রকাশ বা বিচার। স্যার, এটা বিচার্য বা বিষয়। হচ্ছে বিচার্য বিষয়। আচ্ছা। হ্যাঁ ভারতীয় হুম। নন্দন তত্ত্বে রূপ, রস, সৌন্দর্য, আনন্দ ইত্যাদির বিচার বিশ্লেষণে রস শব্দটিরই বহু বিভাজিত প্রাধান্য। ভারতের নাট্যশাস্ত্র বিচারে রসের নানা রূপ নিয়ে অভিনব গুপ্ত। গুপ্ত থেকে একাধিক আ- আলংকারিক অলংকারীর বিচার ও জিজ্ঞাসা বিষয়টিকে যথেষ্ট জটিল করে তুলেছেন। রস বিচারে শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস ও অমৃত অদ্ভুত। ইত্যাদি মূলে অদ্ভুত হ্যাঁ জি। অদ্ভুত ইত্যাদি মূলে শৃঙ্গার, বীর, বীভৎস ও রৌদ্র রসের উপস্থিতির কথা ভারতের নাট্যশাস্ত্র উপলক্ষে বলা হলেও এদের শৈল্পিক রূপের প্রকাশে শৃঙ্গার, কৌতুক, করুণ না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলেন বলেন, সিঙ্গার হচ্ছে, বলেন সিঙ্গার করুণ, করুন। বীর, বীভৎস বিষয় যেমন অস্বীকার করা চলে না, তেমনি বিবেচনা করতে হয়। আহ, দুঃখ, বেদনা, ক্রোধ, ভয়, বিরক্তি, আনন্দ, উল্লাস ইত্যাদি অভিব্যক্তির, তা সে নাটকে হোক কবিতায় ও অন্যান্য শিল্পকলার শাখায়। হ্যাঁ এটা কিন্তু শিল্প সৃষ্টিতে নন্দনতন্ত্রের ভূমিকা। ঠিক আছে, যে আপনি যে শিল্প সৃষ্টি হ্যাঁ করতেছেন স্যার। তার মধ্যে নন্দনতন্ত্রের কি অবস্থা সেটাই। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে 3 নম্বর, এটাকে বলা হয় বিমূর্ত শিল্প। সরি, এর ভিতরে একটা ফাইল চলে গেছে, এটা দরকার নাই, মানে অর্থ বিষয়বস্তু। বিমূর্ত শিল্প আকৃতি, ফর্ম, রং এবং লাইনের ভিজুয়াল ভাষায় ব্যবহার করে এমন একটি বিন্যাস বা রচনা তৈরি করা হয় যাতে পৃথিবীর দৃশ্যমান সম্পর্ক ভিন্ন স্বাতন্ত্র পর্যায়ে বিদ্যমান থাকতে পারে। বিশ্বের দৃশ্যমান রেফারেন্স থেকে স্বাধীনতার ডিগ্রি সহ বিদ্যমান। রেনেসাঁ থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমা শিল্প এর ভিত্তি নির্মিত হয়েছিল দৃষ্টিভঙ্গির যৌক্তিকতা দ্বারা। এটি ছিল দৃশ্যমান বাস্তব বিভ্রান্তিতে পুনর্জীবিত করার একটি প্রচেষ্টা। এটা একটু মনে করেন যে বইয়ের ভাষায় লেখা আছে, আপনারা পড়বেন, পড়ে আপনাদের ভাষায় লিখবেন, দেখবেন যে খুব সহজে আপনারা লিখতে পারবেন। আচ্ছা মুক্তারুজ্জামান, আপনি 4 নম্বরটা একটু পড়েন। মুক্তারুজ্জামান আছেন? সাবিয়া ইসলাম আছেন? সাবিয়া ইসলাম? কেউ জি নাই? স্যার। হ্যাঁ আছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নম্বরটা পড়েন। বিমূর্ত শিল্প উপস্থাপনামূলক শিল্প ও ফার্মের চেয়ে নকশার ক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনার প্রস্তাব দেয়, হুম। যেখানে অতীত শুধুমাত্র ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ, ঘর, বাড়িঘর, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, বাড়িঘর, আচ্ছা একটা মানুষ মিনিট, এবং একটা মিনিট, প্রাণী। সাবিয়া একটা মিনিট, হচ্ছে ল্যান্ডস্কেপ শব্দ অর্থ বোঝেন?
না, না বুঝলে বলবেন যে স্যার আমি জানি না, কোনো সমস্যা নেই, আমি না বলে দেবো। স্যার। শোনেন, আপনাদের হচ্ছে দুইটা জিনিস জানা উচিত, যে ছবির ক্ষেত্রে আমরা কি করি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আঁকি। ল্যান্ডস্কেপটা হচ্ছে কি, আপনি মনে করেন যে কোনো একটা বাড়ির সামনে দাঁড়ায় আছেন, আপনি মনে করতেছেন বাড়ির সহ বাড়ির আশপাশে যে ছবিগুলো আছে এটা আমি একটা খাতা অথবা ক্যানভাসে আঁকবো, এটাকে বলে ল্যান্ডস্কেপ। কথা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, জি, পড়েন। মানুষ এবং প্রাণী চিত্রিত হুম। করা হতো। জি। সেখানে বিমূর্ত শিল্পে অনেক বেশি স্বাধীনতা রয়েছে। হুম। এই আধুনিক অভিব্যক্তির সাথে শিল্পীরা অভ্যন্তরীণ জগতের উপস্থাপনা নিয়ে উদ্বিগ্ন, যা দৃশ্যত হুম। উপলব্ধিযোগ্য, বাইরের জগতের চেয়ে বহুমুখী। তার- তারা দর্শকের তারা দর্শককে তাদের সৃষ্টিতে আরো ঘনিষ্ঠভাবে দেখতে এবং তারা তাদের কাছে কি জানতে চায় তা আবিষ্কার করতে উৎসাহিত করে। হুম। যদি বস্তুবতার বস- যদি যদি বস্তুবতার বাস্তবতা। যদি বাস্তবতার একটি সরাসরি রেফারেন্স উপস্থাপন করা না যায়, তবে একমাত্র একমাত্র বিকল্পটি একমাত্র তবে একমাত্র বিকল্পটি বাকি থাকে। বিকল্পটি বাকি থাকে শিল্পকর্মটিকে নিজের ব্যাখ্যা করা, নিজেই ব্যাখ্যা করা, যেটা আমি আপনাকে বললাম যে এই শীটটা আপনি পড়বেন, কিন্তু এতে যে মানে ভাষাগুলো লেখা আছে এগুলো হচ্ছে মনে করেন যে বই কেন্দ্রিক ভাষা। এই ভাষাগুলো আপনাদের মুখে বা মনে রাখা খুবই কষ্টকর। জাস্ট 2 থেকে 3 বার পড়বেন, এর লাইন বুঝবেন, এটা নিজের ভাষায় লিখবেন। ঠিক আছে? ওই এটাও বলতে চাচ্ছে যে একটা শিল্পকর্ম যখন আপনি তৈরি করতেছেন বিকল্প ভাবে, একমাত্র সেটা তো তার ব্যাখ্যা তো আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না, পারবে কি? না। এটাই বলতে চাচ্ছে। একটি সাহায্য হিসাবে শিল্পী প্রায় একটি লিখিত ক্যাপশন প্রদান করে, যা উৎপাদনের সময় তারা কি ভেবেছিল এবং অনুভব করেছিল সেই সম্পর্কে তথ্য সরবরাহ করে। এটা আমি এক্ষুনি বললাম। মনে করেন যে আপনি একটা ফুলদানি করেছেন হচ্ছে কি কাগজের টুকরা দিয়ে। এখন আপনি মনে করেছেন কি এই ফুলদানিতে যদি আমি একটু লাল দেই তাহলে একটু দেখতে ভালো লাগবে, সবুজ দিলে একটু বেশি ভালো লাগবে, এই ওভারঅল মিলে আপনার যে একটা দৃষ্টিভঙ্গি বা আপনার যেটা মনের যে কল্পনা, এটাই কিন্তু আপনি কি করতেছেন, একটা কাগজে লিখে সামনে রাখতেছেন, যে না, একটা দর্শক যখন আমার কাজটা দেখবে তখন সে যেন অল্পতেই পড়ে বুঝতে পারে যে এটা কেন একজন শিল্পী তৈরি করেছে। এছাড়া সাহায্য এই সাহায্য ছাড়া এমনকি পাকা শিল্প বিশেষজ্ঞরা একই কাজ ব্যাখ্যার সময় বিভিন্ন মতামত আসে। বিমূর্ত শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক হলো রং, যেটাকে বলা হয় শিল্পের সবচেয়ে বড় রং। রং কেন করা হয়? মনে করেন যে আপনি লাল দিয়ে একটা ছক আঁকলেন, পাশে দিলেন কি সবুজ, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন যে একটা লালের ছক আছে, একটা সবুজের ছক আছে। ঠিক আছে? এইসবের ক্ষেত্রে আধুনিক শিল্পীরা প্রায় দাবি করেন যে প্রকৃতির পরিসংখ্যান এবং রূপের সাথে কোনো তুলনা করা সম্ভব না। তারা এই বিষয়টিতে অন্তত গুরুত্ব দেয় যে তাদের সৃষ্টিগুলি শুধুমাত্র তাদের সৃজনশীলতার উপর ভিত্তি করে। আপনি যখন নিজে যখন কোনো কিছু তৈরি করবেন, এটা কিন্তু বাইরের জগতে কিন্তু এটা কিন্তু তার কোনো কি নেই, মানে কি যেন বলে বাস্তবতা নাই। এটাকে তখন কি হয়ে যাচ্ছে, এটা বিমূর্ত শিল্প। অর্থাৎ আপনি চিন্তা করেছেন কি আমি একটা পাখি আঁকবো, কিন্তু পাখির হচ্ছে পাখনা আমি দেবো হচ্ছে অনেক বড় বড়, আর পাখির বডি থাকবে ছোট। এটা কিন্তু সম্পূর্ণ নিজের শিল্পকলা জ্ঞান, শিল্পত্ব জ্ঞান কিন্তু এটা আপনারই। আচ্ছা, এরপরে আসি বাস্তবধর্মী শিল্প এবং বিমূর্ত শিল্পকলার নান্দনিক ব্যাখ্যা। সাবিয়া, আপনাকে ধন্যবাদ। আজকে ক্লাসে সেলিনা সুলতানা, আপনি কি আছেন? সেলিনা সুলতানা। জি স্যার, আছি। আচ্ছা, 5 নম্বরটা পড়েন। এখন জয়েন করলাম। ওকে, আপনি পড়েন, 5 নম্বরটা পড়েন। আচ্ছা।
স্যার স্ক্রিনটা একটু বড় করে দিলে লেখাটা একটু ভালোভাবে বোঝা যেত। লেখা তো আমি অনেক বড় করে দিছি, দেখতে পাচ্ছেন এবার? দেখতে জি স্যার। পাচ্ছেন? ওকে, দেখেন 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি, বাস্তব ধর্মী শিল্প এবং বিমূর্ত শিল্পকলায় নান্দনিক ব্যাখ্যা। নান্দনিক ব্যাখ্যা বলতে কি, অ্যাস্থেটিক। ঠিক আছে, অ্যাস্থেটিকের গুরুত্ব। এখন আপনাদের কিন্তু এই নন্দন তত্ত্বর প্রশ্ন কিন্তু ঘুরাই ফিরায় বহুত ভাবে আসবে। ঠিক আছে, এই এমন একটা সাবজেক্ট বা এমন একটা অধ্যায়, এ শুধু মনে করেন যে রস, সৌন্দর্য, স্বাদ এইগুলো নিয়েই আছে। তাই এটাই একটা প্রশ্ন পড়লে বাকি প্রশ্নের উত্তর দিতে পারবেন খুব সহজ ভাবে। তাই আমি মনে করি বড় প্রশ্নটাই পড়বেন, তাহলে আপনার বাকি সবগুলো আপনার একবারে অ্যান্সার দিতে পারবেন। এই ঘুরে ফিরে একই, যে শিল্প কেমন কি দেখতে, এই নানান বিষয়। যাই হোক, আমরা পড়তে থাকি। বিমূর্ত শিল্প এবং অবয়বহীন শিল্প এবং অবস্তুগত শিল্প ও অপ্রতিনিধিত্বমূলক শিল্প স্বল্প সময়ের, স্বল্প রূপে সম্পর্কিত পদ। এগুলো অনুরূপ কিন্তু সম্ভবত একই অর্থ বহন করে না। বিমূর্ততা একটি শিল্পের মাঝে কল্পনা প্রসূত যে চিত্রায়ন তার বাস্তবতার বিচ্যুতিকে নির্দেশ করে। এই বিচ্যুতি সঠিক রূপায়ণ থেকে সামান্য, আংশিক বা সম্পূর্ণ হতে পারে। বিমূর্ততার অস্তিত্ব চলমান থাকে, এমনকি আপাত সত্যের সর্বোচ্চ মাত্রা কমপক্ষে তাত্ত্বিকভাবে লক্ষণ করা গেলেও বিমূর্ত বলে মনে করা যেতে পারে। কেননা নিখুঁত উপস্থাপনাটি তখনই অতিরঞ্জিত মনে হতে পারে যে শিল্পকর্ম স্বাধীনভাবে, উদাহরণস্বরূপ রং এবং ফর্ম, যা স্পষ্টভাবে রূপে পরিবর্তিত হয়, তাকে আংশিকভাবে বিমূর্ত বলে মনে করা যেতে পারে। সামগ্রিক বিমূর্তকরণ শনাক্তকরণযোগ্য কোনো কিছু রেফারেন্সের কোনো সাক্ষ্য গ্রহণ করে না। জ্যামিতিক বিমূর্ত, তাতে উদাহরণস্বরূপ প্রাকৃতিক জিনিসপত্রের যোগসূত্র পাওয়া যায় না। প্রাকৃতিক যোগসূত্র পাওয়া যায় না, কারণ কি, বিমূর্ত অর্থ হচ্ছে আপনার ভেঙে ফেলা। আপনি একটা মানুষের ছবি আঁকতেছেন, দেখেন আমি আপনাদের এটা দেখাই, বিমূর্ত বিমূর্ত শিল্প একটা ছবি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিমূর্ত শিল্প নিয়ে আমরা কি আলোচনা করতে, বা বিমূর্ত শিল্প ছবি কেমন হইতে পারে। অ্যাবস্ট্রাক্ট আর্ট। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এখানে বলেন কতগুলো চোখ আছে, কতগুলো ঠোঁট আছে, আর কয়টা হাত আছে? আবার নাকও আছে, দেখেন অনেকগুলো নাকও আছে। এগুলো আমি দেখেন দেখলে বুঝতে পারবেন, 1 2 3 4, এ হচ্ছে 5, এ হচ্ছে 6। 6টা চোখ, হাত আছে 2টা, আর নাক আছে 1টা 2টা 3টা 4টা। এখানে আপনি কি কোনো কিছু বুঝতে পারতেছেন যে এটা ছেলে অথবা মেয়ে, নাকি এটা কোনো বাচ্চা কাচ্চা কিনা, এরকম কিছু বোঝা যাচ্ছে? না স্যার, কিছুই বোঝা যাচ্ছে না। জি, এটা বোঝা যাচ্ছে না। এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট আর্ট, যার পরিভাষা হয় হচ্ছে বিমূর্ত শিল্প, যেটা আপনি কল্পনা দিয়ে আঁকাচ্ছেন। এই শিল্পের সাথে কি বাস্তবে শিল্প কোনো কোনো মিল আছে? না। ওকে,
তাহলে আমরা এবার মূল শীটে চলে যাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হচ্ছে। এবার দেখেন, সামগ্রিক বিমূর্তকরণ শনাক্তকরণযোগ্য কোনো কিছুই রেফারেন্সের কোনো সাক্ষ্য বহন করে না, যেটা আমি এক্ষুনি বললাম। যেটা আপনি তৈরি করতেছেন এর কোনো রেফারেন্স আপনি কোথাও পাবেন না। জ্যামিতিক জ্যামিতিক বিমূর্ত তাতে জ্যামিতিক জ্যামিতিক বলতে কি বলে? বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, লাইন, এইগুলো তো জ্যামিতিকের মধ্যে, তাই না? এই দেখেন, এখানে কি আছে? দেখেন বৃত্ত আছে, এই দেখেন ত্রিভুজ আছে, তারপর আছে লাইন আছে, তারপর দেখেন চতুর্ভুজ আছে। ঠিক আছে, এই হচ্ছে জ্যামিতিক ফর্ম। এরপরে আছে কি? উদাহরণস্বরূপ প্রাকৃতিক জিনিসপত্রের যোগসূত্র পাওয়া যায় না। যে ছবিটা আমি আপনাকে দেখালাম, এরকম ধরনের ছবি আপনি কি কোথাও দেখছেন? নাকি হচ্ছে এরকম ধরনের মানুষ হয় পৃথিবীতে? হয় কি? হয় না। অবায়বিক শিল্প এবং সামগ্রিক বিমূর্ততা প্রায় পারস্পরিক একচেটিয়া হয়। আপনাদের কথা বলতে শিখতে হবে। টিচার হবেন, কথা বলবেন না, গিয়ে পার পর পা তুলে কি শিক্ষকের স্টুডেন্টকে শোনাইলে হবে? এখন স্টুডেন্ট কিন্তু আপনার চেয়ে 10 গুণ চালাক। ঠিক আছে? তাই ক্লাসে যদি কথা না বলেন, তাহলে আপনি ফিল্ডে গিয়ে কি করে কথা বলবেন? আর ভাই ভাই কিন্তু দেখবে যে আপনার কথার স্পষ্ট করে মানে কেমন। স্যার মিউট মিউট করলে ওই যে আর একজন স্ক্রিন দেখতে পারে না, তো এই জন্য বারে বারে মানে কথা বলি না আর কি। না, সমস্যা নাই, আপনি হচ্ছে ইয়ে করবেন, আনমিউট করে দেবেন, মিউট করবেন, কারণ আপনার কথা আমার প্রয়োজন। কারণ না হলে আমি কি করে বুঝবো যে হচ্ছে আপনি বুঝছেন কি না বুঝছেন? এটা তো দেখা গেল একদিনের ক্লাস হয় 1 ঘন্টার। আমি চলে যাব, আপনার সাথে আমার দেখা হবে আর মনে করেন যে 15 দিন পরে। এরপর আসবে আরেকজন আপনার ক্লাস নেবে। তখন আপনার আংশিক কথাবার্তা যদি আপনি আমার সাথে শেয়ার না করেন, তাহলে তো সম্ভব না। আর এই চারুকলা এত সহজ কিছু না। একটা বছর চারুকলা আপনারা কিছুই শেখেন না, একদম শেখেন জিরো। বাস্তব কথা বলতে গেলে আপনার শেখেন জিরো। চারুকলা মানে হচ্ছে বিশাল গভীর একটা সমুদ্র। এর ভেতরে যে ঢুকবে না, যে বুঝবে না, তার বুঝে কোনো কোনো কিছু লাভ হবে না। শুধু রং তুলি দিয়ে ছবি আঁকলেই হয় না, চারুকলায় পাওয়া যায় না। যাই হোক, আমি ওইসবের বাইরে চলে যাই। আমি আসি হচ্ছে এবার কি, হ্যাঁ, অবায়বিক শিল্প এবং সামগ্রিক বিমূর্ততা প্রায় পারস্পরিক একচেটিয়া হয়, কিন্তু অবায়বিক এবং প্রতিনিধিত্বমূলক শিল্পে প্রায়ই আংশিক বিমূর্ততা থাকে। যেমন জ্যামিতিক বিমূর্ততা এবং গাণিতিক বিমূর্ততা উভয় প্রায় সম্পূর্ণ বিমূর্ত। অসংখ্য শিল্প আন্দোলন সময়ের মধ্যে হতে পারে আংশিক বিমূর্ততা সৃষ্টিকারী, যেমন আছে ফাউভিজম বা বকবাদ, যা কোনো রংকে স্পষ্টভাবে এবং ইচ্ছাকৃতভাবে বাস্তবতার সাথে পরিবর্তিত করে। এবং কিউবিজম, এই কিউবিজম কিন্তু আছে আপনাদের, যা বাস্তব জীবনের সত্তার রূপকে রূপান্তরিত করে। আচ্ছা, এরপরে আরেকজন পড়েন, যে হচ্ছে বিমূর্ত শিল্পের গুরুত্বপূর্ণ শিল্পীর নাম। তুমি পড়ো। Gerhard Richter, Germany, 1972। ওয়াসিলি ক্যান্ডিনস্কি, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, 1885 থেকে 1944 সাল। জ্যাকসন পোলক, মার্কিন যুক্তরাষ্ট্র, 1912 সাল থেকে 1956। ইয়েভেস ক্লেইন, ফ্রান্স, 1928 থেকে 1962। উইলিয়াম জিমুর পুনিং, মার্কিন যুক্তরাষ্ট্র, 1904 সাল থেকে 1997। রাবার্টো মার্তা, চিলি, 1911 সাল থেকে 2020 সাল। ডেভিড আলভারো চিকুইরোস, মেক্সিকো, 1896 সাল থেকে 1974। জোয়াকিন টরেস গার্সিয়া, উরুগুয়ে, 1874 সাল থেকে 1949 সাল। আলফ্রেডো ভালপি, ব্রাজিল, 1896 সাল থেকে 1988 সাল।
ইয়েস, আরেকটা আছে, আরো আছে। পড়েন পড়েন পড়েন। Olga Arbizu, পুয়ের্তো রিকো, হুম 1924 সাল থেকে 2005। যিশু রাফায়েল সোটো, ভেনেজুয়েলা, 1923 সাল থেকে 2005। কারল লেরিডা, গুয়াতেমালা, 1891 সাল থেকে 1984। আচ্ছা, এ দেখেন আপনাদের দিয়ে পড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে কি, যদি আপনারা এখান থেকে পড়ে যান পরবর্তীতে একটু মনে রাখলে কি হয়ে যাচ্ছে, আপনাদের একদম আগায় যাচ্ছে। এই জন্য মাঝে মাঝে মনে করি যে আপনাদের দিয়ে পড়লে আপনারও একটু আগায় গেল, আপনিও বুঝতে পারলেন ভাষার রূপতত্ত্ব এইসব মিলে। যাই হোক, এরপরে আসি শিল্পকলার বিচার। এখন আপনি শিল্পকলায় কিভাবে বিচার করবেন তাই হবে, কিন্তু শিল্পকলার বিচার বলতে গেলে কিন্তু ওই মাধ্যমের বিচার না, এটা হচ্ছে শিল্পের বিচার। যে আপনার চোখে কেমন লাগতেছে, এই পাতাটা একটু ছোট হলে ভালো লাগতো, এটা ওই লাগতো, ঠিক আছে, যেটা বলা হয় আছে প্রথম কথায় বলতে গেলে অভিযোগ, ঠিক আছে, তারপরে সমালোচনা, এইটাই। যাই হোক, প্রথমে আসি শিল্পকলার বিচার বলতে কি বোঝায়। এক্ষেত্রে বিচার হলো কিছু বৈশিষ্ট্যের শনাক্তকরণ, যেটা এক্ষুনি বললাম, যে পাতা ছোট হইলে ভালো হয়, এ হলে ভালো হয়, এই আর কি। যেমন যেগুলি শিল্পের কাজগুলিকে আলাদা করে এবং সত্যই কিছুতে এমন বৈশিষ্ট্য আছে কিনা তা যাচাই করা, ঠিক আছে। এবার আসে শিল্প সমালোচনা কি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পড়বেন। শিল্প সমালোচনা হলো ভিজুয়াল আর্টের আলোচনা ও মূল্যায়ন, আমি একটু আগেই বলেছি। শিল্প সমালোচকরা সাধারণত নান্দনিকতা বা সৌন্দর্য তত্ত্বের প্রেক্ষাপটে শিল্পের সমালোচনা করে থাকেন। আমি একটু আগে কিন্তু বলেছি যে আপনি একটা ছবি আঁকলেন, এই ছবিটা যদি কোনো মানুষ, মনে করেন আপনার অডিয়েন্স বা একজন দর্শকধারী গেছে আপনার ছবি দেখলো, সে বুঝতেছে না যে আসলে এখানে কি আঁকানো হয়েছে, দেখা গেল যে সে ভাবতে পারে যে এইটা অমুকের ছবি, সে এই কল্পনা করে আঁকাইছে। যেমন সাধারণভাবে একটা এক্সাম্পল দেই, যেমন মোনালিসার ছবি এক্সাম্পল দেই। মোনালিসার ছবিটা নিয়ে অনেক মানুষের অনেক চিন্তাধারা। কেউ বলে এটা মোনালিসা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির হচ্ছে গার্লফ্রেন্ড, কেউ বলে যে এটা তার হচ্ছে মা, কেউ বলে তার বান্ধবী, কেউ বলে বন্ধুর বান্ধবী, বা এটা মানে অমুক তমুক, ঠিক আছে। আবার অনেকে বলে যে এটা হচ্ছে একটা ছেলের ছবি, ঠিক আছে। এই যে সমালোচনা, এটা কিন্তু শিল্প কেন্দ্রের কিন্তু করে করে ফেলতেছে, যেমন নান্দনিকতা সৌন্দর্য প্রেক্ষাপট থেকে। আসি শিল্পকলা বিচারের 4টি উপায় কি কি। শিল্পের একটি অংশ সফল কিনা তা বিচার করার জন্য 4টি প্রধান তত্ত্ব রয়েছে। এক, অনুকরণবাদ। অনুকরণ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে কপি করা, আগে অনুকরণ বলে। আনুষ্ঠানিকতা মানে আপনি শিল্প তৈরি করতেছেন, এটা কোন আনুষ্ঠানিক ভাবে আপনি এটাকে উপস্থাপন করবে, এটা তারপর নির্ভর করে। এর পাশে যন্ত্রবাদ। যন্ত্রবাদ বলতে কি, এর ভিতরে আপনি কি ধরনের এলিমেন্ট ব্যবহার করেছেন সেটাকে বলা যন্ত্রবাদ। এরপর আছে কি আবেগবাদ। ছবিদের ভেতরে কতটুকু ইমোশন বা কতটুকু আবেগ বা কতটুকু এর ভেতরে খারাপ ভালো মন্দ আছে, সেটাই কিন্তু এখানে কি করতেছে, প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এই 4টে তত্ত্ব দিয়েই কিন্তু শিল্পের বিচার করা হয়। সমালোচনা বলতে কি বোঝায়। সমালোচনা হলো কোনো ব্যক্তি বা বস্তুর নেতিবাচক এবং ইতিবাচক গুণাবলী সম্পর্কে বক্তার একটি রায় নির্মাণ করা। সমালোচনা তাৎক্ষণিক মন্তব্য থেকে লিখিত বিশদ প্রতিক্রিয়া পর্যন্ত হতে পারে এবং সমালোচনা তাত্ত্বিক, ব্যবহারিক, কার্যকর এবং বর্ণনামূলক সহ বেশ কয়েক প্রকারের হতে পারে। এরপর আসি শিল্প সমালোচনা 4টি ধাপ কি কি। শিল্পের মূল্যায়ন করা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়। 4টি মৌলিক ধাপ রয়েছে বর্ণনা স্বরূপ হিসাবে। এক, প্রথমে হচ্ছে বর্ণনা করা। 2 হচ্ছে বিশ্লেষণ করা। 3 ব্যাখ্যা করা। 4 মূল্যায়ন করা। এই সহজ গাইডিং প্রশ্নগুলি ব্যবহার করুন এবং আপনি একজন পেশাদার হবেন। এটা বাস্তব কথাই, এটা আপনার একটা জীবনকেই পরিবর্তন করে দিতে পারে এই 4টা যদি ধাপ আপনি করেন। এর পাশে শিল্প বিচার এবং শিল্প আলোচনার জ্ঞান ব্যাখ্যা করো। শিল্পী প্রকাশ করেন তার অনুভূতি এবং চেতনা ছন্দে বা ভাষায় সাহায্যে যা প্রকাশিত হয় তাকে বলা হয়, তাকে আমরা বলি সাহিত্য। বর্ণের সাহায্যে যা রূপায়িত
হয় তাকে বলি চিত্র। পাথরে যা মূর্ত হয়ে ওঠে তাকে বলি ভাস্কর্য। শিল্পীর বৃহত্তম উপাদান হলো জীবন। জীবনকে তিনি যে কেন্দ্র থেকে উপলব্ধি করবেন তাকে তিনি প্রকাশ করবেন বাইরে। শিল্পের এই কেন্দ্রের সম্পর্কে অর্থাৎ শিল্প দর্শন সম্বন্ধে বিভিন্ন দার্শনিকের বিভিন্ন মত আছে। প্রতিনিধি হিসাবে আমরা কয়েকজনকে বেছে নিতে পারি, যেমন হেগেল, হ্যাঁ, যেমন হচ্ছে হেগেল, বেনেডেটো ক্রসে অ্যান্ড কার্ল মার্কস। কার্ল মার্কস কথা সব আপনারা সবাই শুনছেন না? এটি কিন্তু বিশাল মাপের কিন্তু হচ্ছে একজন হচ্ছে সমালোচক। তার সম্পর্কে তো বলার মতো কিছু নাই। এখানে যা আছে কি আছে, এখানে আছে হচ্ছে হেগেলের সম্পর্কে আছে। এটা আপনারা বাড়িতে পড়ে নেবেন। আমি পরেরটা চলে গেলাম। পাশ্চাত্য শিল্প কলা কি? ইউরোপ মহাদেশের পাশ্চাত্য, যাকে বলা হয় তা ওয়েস্ট বলে বিশেষভাবে পরিচিত। পাশ্চাত্য বলতে যে পশ্চিমের দেশ বোঝায় মধ্যপ্রাচ্য, নিকট প্রাচ্য, আফ্রিকা ও ভারতের পশ্চিমেই কিছু যেসব দেশ প্রাচ্যের অন্তর পর্যায়ভুক্ত নয়। এদিক বিচারের পাশ্চাত্য কথাটি ভৌগোলিক নয়, সাংস্কৃতিক। পাশ্চাত্যের সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি বলতে ইউরোপীয় সভ্যতার অবদান পুষ্ট তদর্থক বিষয় নির্দেশ করে। এই পাশ্চাত্য সভ্যতার বৈশিষ্ট্যের ভিন্নতার প্রাম্য প্রাচ্যের প্রাচীনতম সভ্যতাগুলির অনেক পরে শুরু হলেও গতি ও ধারাবাহিকতার দিক থেকে সারা বিশ্ব ইতিহাসে অগ্রগণ্য স্থান দখল করে আছে। পুরাতন ও নতুন প্রস্তর যুগ ও পরে বিভিন্ন ধাতুর যুগে উন্মেষ এবং বিস্তারে ইউরোপের অন্য দেশের সঙ্গে তুলনায় অভিনবত্বের দাবি রাখে না অবশ্যই, কিন্তু গ্রিক, রোমান সভ্যতা, ধ্রুপদী পর্যায়, দর্শন, বিজ্ঞান, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা ও সাহিত্যে যে উচ্চাঙ্গের অবদান রেখে গেছে তা প্রভাব যুগ যুগ ধরে শুরু ইউরোপ নয়, সারা বিশ্বের চিন্তা জগৎকে অনুপ্রাণিত করেছে। ধ্রুপদী বা ক্লাসিক্যাল পরিভাষাটির অর্থ চরম উৎকর্ষ বোঝালেও ইউরোপের গ্রিক ও রোমানদের অবদানকে বিশেষিত করে দর্শন, কলা ও সাহিত্যের ক্লাসিক্যাল প্রভাব বহু পরে ইউরোপের মধ্যযুগ ও তথাকথিত অন্ধকারাচ্ছন্ন যুগ বসানেও নবজাগরণের মাধ্যমে পুনরায় জাগিয়ে তুলেছিল। ঘুমন্ত ইউরোপের বিস্তৃতির অতল তল থেকে প্রজ্বলিত করেছিল আধুনিক যুগ যাত্রার নতুন আলো। জি, ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে হচ্ছে আধুনিক, ঠিক আছে? আধুনিক বলতে আমি বলে না যে ক্লাসিক্যাল গান মানে কি আধুনিক গান, ঠিক আছে? যেখানে আপনার বিভিন্ন ধরনের শৈল্পিক, তারপরে সংস্কৃতি, তারপরে হচ্ছে দেশের অভ্যন্তরীণ যে কালচার থাকে না, এগুলোকে ফুটাই তোলে। যেমন আমার দেশের সবচেয়ে ক্লাসিক্যাল গান কোনটা? লালন গান, তাই না? লালন লালন বলা যায় লালন গীতি, ক্লাসিক্যাল। তারপরে হচ্ছে যেমন ইন্ডিয়ার ক্লাসিক্যাল কোনটা? রবীন্দ্রসঙ্গীত। আমার যে ক্লাসিক্যাল গান কোনটা? যেটা হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে নজরুল গীতি, তাই না? এগুলো ক্লাসিক্যাল গান, যার অর্থ বহন করে, গুণ বহন করে, সমৃদ্ধি বহন করে, দেশ ও জাতিকে হচ্ছে কি করে উপস্থাপন করে, এগুলো ক্লাসিক্যাল গানের মধ্যেই পড়ে। এরপরে আছে কি পাশ্চাত্য শিল্প এবং শিল্পীর শিল্পকর্ম। যেমন দেখেন, এই যে নিসর্গের নিঃসর্গ পথিক, এই ছবিটি আমি দিছি। যদি কোনোদিন আপনাদের প্রশ্নে আসে পাশ্চাত্য শিল্প এবং শিল্পীর কর্ম সম্পর্কে লেখেন দুইটা, আপনি লিখতে পারেন গোপাল ঘোষ, নিঃসঙ্গের নিঃসঙ্গ পথিক। এবারে ছবি সম্পর্কে লিখলেন, গোপাল ঘোষ ইমপ্রেশনিস্টের ছবি এবং টেকনিকে প্রভাবিত ছিলেন, বিশেষত সেজান কিংবা মনের ছবির, যে সেটা তার স্টিল ছবি বা নিসর্গ চিত্র দেখলেই টের পাওয়া যায়। এই দেখেন ভ্যান গগ, এই যে ভিনসেন্ট ভ্যান গগের এই যে চিত্রকর্মটি, যে কাকের সাথে কনফিল্ড,
এই চিত্রকর্মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই পড়বেন। ঠিক আছে, ভালো করে দেখেন, পিছনে দেখেন নীল আকাশ, এরপর দেখেন ধান, এটা হচ্ছে গম ক্ষেত। এবার গম ক্ষেতের উপর দেখেন প্রচুর দেখেন হচ্ছে পাখি উঠছে, দেখেন কাক, দেখতে পাচ্ছেন কি? এটাই কিন্তু এই ছবির বৈশিষ্ট্য, কিন্তু নিচেই লেখা আছে দেখেন, পেইন্টিং এর ভীষণ মেজাজ, অন্ধকার লুকানো মেঘ। অন্ধকার লুকানো বলতে কি, মেঘটা কালো, এবং কাকগুলি ছবির মধ্য দিয়ে বন্য বন্য ভাবে উড়ছে, বার্তা বাহকের মতো উড়ে যাচ্ছে, খোলা মাঠে নয়তো আমাদের দিকে আসছে, এবং যা আক্ষরিক অর্থে চিৎকার শুনতে পাবে, সর্বনাশ ঘোষণা করবে। মাঝখানের পথটি ছবির কেন্দ্রস্থলের কিছুটা ঘুরে যায় এবং অজানার শেষ হয়ে যাচ্ছে। দেখেন লাস্টে গিয়ে দেখেন আপনি কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না। ডান দিকে এবং বাম দিকে অন্য দুটি ছবির সীমানা থেকে বেরিয়ে আসে, মাঠের কান বাতাসে দুলছে, নীল ও হলুদ প্রচুর রঙের সাথে স্বচ্ছভাবে এবং গতিশীল ভাবে প্রয়োগ করা একটি পরিপূরক বৈশা দৃশ্য হিসাবে ছবির কঠোর ছাপকে শক্তিশালী করে। এরপরে আসেন গেরনিকা, পাবলো পিকাসো। এটা হচ্ছে এত সুন্দর একটা ছবি পাবলো পিকাসোর। ঠিক আছে, এখানে অসংখ্য মানুষ আছে, মানুষ, হাত পা সব ফর্মেটিক আছে। গেরনিকা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি বিবৃত স্বরূপ। আমি তো বলছি যে কোন মানুষজন কোন ছবি আঁকে তা সেটা কি করে পারে, হচ্ছে আপনার সংস্কৃতি, কালচার, ওই সময়কার অত্যাচার, তাই নিয়েই ছবি বেশিরভাগ আঁকে। যেমন আমার দেশে শিল্পী আছে কে, জয়নুল আবেদিন, তিনি কোন ছবির জন্য বেশি বিখ্যাত? দুর্ভিক্ষের ছবির জন্য বিখ্যাত। তাই প্রত্যেক একটা শিল্পী আছে, তারা তাদের একটাই শিল্পকর্ম এতটাই ফেমাস হয়েছে যেটাকে কোনো মানে মানুষ শুধু মনে রাখে। যেমন লিওনার্দো দা ভিঞ্চির কিন্তু যে শুধু মোনালিসাই কিন্তু যে বিখ্যাত তা কিন্তু না। তারপর দা লাস্ট সাপার, তার কিন্তু ছবি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাইছে কে? মোনালিসা। এখন মোনালিসা যদি বলেন যে কেন গুরুত্ব পাইছে, প্রথমত সে এই ছবিটা 7 বার চুরি হয়েছে। এরপরে কি হয়েছে, এই ছবিটার ভিতরে এতটাই জ্যামিতিক এবং বৈজ্ঞানিক রেখাচিত্র আছে যেটা মানুষকে কৌতূহল করেছে। আবার অনেকে জানে না যে এটা তার গার্লফ্রেন্ড, বউ, নাকি হচ্ছে পরের বউ, নাকি এইটা আদৌ মেয়ে কিনা, বা তার হাসি এত সুন্দর কিনা, বা এত এত সুন্দর কেমনে হইলো, একটা মানুষ এত সুন্দর আঁকতে পারে কেন। এই যে কিউরিওসিটি মানুষের, একটা মানুষকে কিন্তু এই জন্য ফেমাস করে। একটা মানুষকে কিন্তু ফেমাস করার জন্য কিন্তু তারা একটা কিছু না কিছু জিনিস থাকা দরকার আছে, হয় খারাপ নাহলে ভালো, নাহলে উভয় পক্ষ থাকা দরকার আছে, না হলে মানুষ বুঝতে পারে না যে আসলে সে ফেমাস হবে কিনা। বর্তমান যুগের কথাই বলি, যে এই যে ফেসবুকে মনে করেন যে এত মানুষ, হ্যাঁ, কিন্তু সেগুলো কিন্তু ফেমাস না। না না না, আমি শুনেন, এখনকার যুগের মানুষের ছবিগুলো হচ্ছে কমার্শিয়াল ছবি। যেমন কমার্শিয়াল ছবি কি, একটা ছবি আঁকতে 3 বছর 4 বছর কি আপনি সময় নষ্ট করবেন? হ্যাঁ। আর ওই সময় যে মোনালিসা ছবিটা সে আঁকছিল প্রায় 4 বছর ধরে আঁকাইছে, বা 3.5 বছর ধরা হয়, কিন্তু এটা মূলত 4 বছরের মধ্যে আঁকাইছে, একটা ছবি 4 বছর ধরে আঁকাইছে। আর আপনি হলে কি করতেন, ধর এই আমার সময় আছে না, 4 বছর একটা ছবি আঁকাই আমার ক টাকা হবে, আপনি তো এই চিন্তা করতেন। কিন্তু বর্তমানে মনে করেন যে মানুষ চিন্তা করে কি, যে এই এখনই আঁকাবো, এই হচ্ছে ফেসবুকে পোস্ট করবো, সেল হবে 2 দিনের মধ্যে, আমার টাকা আসবে। কিন্তু ওরা কিন্তু টাকার চিন্তা করতো না। ঠিক আছে। যেমন দূরভাষীরা অদান্তে নিজেদের হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার এই যে আপনি কথাটা বললেন যে গোয়া চিত্রটা যে আঁকাইছে তারা কোনো চিন্তাই ছিল না, তারা কিন্তু শিল্পতে রূপ দেবে। হ্যাঁ। আর